আসসালামু আলাইকুম। আজকে 5ই অগাস্ট। গতকালকে সারাটা দিন বাংলাদেশে যা গেল রে ভাই। যারা রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা সারাদিন সবাই টেলিভিশনের সামনে বসে আছিলেন। প্রথম অবস্থায় ছিল জুলাই ঘোষণা। আমাদের প্রধান উপদেষ্টা নিজে সেই ঘোষণা দিয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারপর সেখানে অন্যান্য অনুষ্ঠানাদি হয়েছে। এই ঘোষণা নিয়ে একটা কন্টেন্ট কালকে বানাইছি, আবার ঘোষণা নিয়ে পরে একটু কথা বলবো। কিন্তু তার চেয়ে বড় খবর যেটা ছিল ভাই, সেইটা হইল কক্সবাজারে এনসিপির 4 শীর্ষ নেতা প্লাস আরেকজন ছোট নেতা 5 জন মিলে সকালবেলা কক্সবাজার গেছে। সকাল 11:30 ফ্লাইটে গেছে, যাইয়া তারা ইরানি বিচের সবচেয়ে কস্টলি হোটেলটাতে উঠছেন এবং ওনারা পিটার হাসের সাথে মিটিং করছেন এবং 3:30টার ফ্লাইটে তারা ঢাকায় ব্যাক করছেন জুলাই সনদের যে অনুষ্ঠান সেইখানে অংশগ্রহণ করবেন বলে। এইটা একটা হট নিউজ ছিল, কারণ পিটার হাসের সাথে দেখা করা এর মধ্যে নিশ্চয়ই কোনো অন্তর্নিহিত কারণ আছে রে ভাই। কারণ পিটার হাস একটা চিজ, আপনারা তারা চিনেন অনেকে। বাংলাদেশে উনি প্রায় 2-2.5 বছর অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরপরে এক সময় উনি রিটায়ার হয়ে চলে গেছিলেন আমেরিকায়। পরবর্তীতে উনি আবার একটা গ্যাস কোম্পানির সিইও হয়ে বাংলাদেশে আবার জয়েন করছেন। হয়তো বা আমেরিকান ওই কোম্পানি মনে করছে পিটার হাস বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানে, এজন্য তাকে বাংলাদেশের সিইও হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু পিটার হাস বেসিক্যালি একজন ডিপ্লোম্যাট। উনি এই বিভিন্ন দেশের ডিপ্লোমেসি নিয়ে অনেক কিছু জানেন এবং বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে এই তখনকারও কথা আছে যে পিটার হাসের একটা ভূমিকা ছিল। তো সেই পিটার হাসের সাথে দেখা করছেন, পিটার হাসের সাথে মিটিং করছেন এবং সেই হোটেলের সামনে, যেহেতু পিটার হাসের সাথে মিটিং হচ্ছে, হোটেলের সামনে বিএনপির বিরাট বড় মিছিল, বিক্ষোভ। কেন পিটার হাসের সাথে দেখা করতে গেল? পিটার হাসের সাথে কি মিটিং হচ্ছে? সমগ্র যত পত্র পত্রিকা এবং মিডিয়া আছে ওই একটাই আলোচনা, পিটার হাস এবং এই সমন্বয়করা কেন তার সাথে দেখা করতেছে এবং কি নিয়ে মিটিং করতেছে। কেউ তো এমনও বলতেছে যে পিটার হাস এখানে আসছে সেন্ট মার্টিনটা লেখা নিয়ে যাবে। এই সমন্বয়কদেরকে মাল পানি দিয়ে বলতেছে তোমরা কোনো ঝামেলা করো না, আমরা এটা নিয়ে নিতেছি। এই ধরনের কথা বাজারে উঠছে। সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হইল বাংলাদেশের মিডিয়া তো বলতেই আছে। বাংলাদেশের যে সমস্ত টেলিভিশনের চ্যানেল আছে স্ক্রলে দেখাইতেছে, তারপরে আপনার ফেসবুক, এইগুলা ইউটিউব সয়লাভ করে ফেলাইছে। বিদেশি যত বড় বড় সাংবাদিকরা আছে না, ওই যে বিরিয়ানি আলম নিউ ইয়র্কের, উনিও একটা এত লম্বা খান কন্টেন্ট বানাইছেন, বানাইয়া এই কথা বলতেছে পিটার হাস মিটিং করতেছে, কি করতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। আরে বিরিয়ানি আলম থাকেন তো মিয়া আমেরিকায়, একটু খোঁজ দিতে পারলেন না পিটার হাস কি আমেরিকায় আছে না বাংলাদেশে আছে? সেইটা নিবেন না। মানে আবার বলতেছে কি জানেন, বলতেছে যে আমি দায়িত্ব মনে করছি এখনই একটা তৈরি করতে হবে, কারণ এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আরে মিয়া আপনার তো বানানো পয়সা কামানোর জন্য কন্টেন্ট বানালি তো পয়সা। এত বড় একটা সংবাদ বাংলাদেশের সংবাদ মাধ্যম করলো, আপনি আবার আমেরিকায় বসে খবর পাইলেন না পিটার হাস বাংলাদেশে নাই, পিটার হাস আমেরিকায় আছেন। খালি সে না, ওই যে একটা ছাড়া নাজমুস সাকিব, ওই যে বসুন্ধরার কাছ থেকে মাল খাইছিল, ডিবি হারুনের কাছ থেকে মাল খাইছিল, উনি এত লম্বা একখান কন্টেন্ট বানাইছে। বানায় উনি আবার ছবি দিতেছে যে আমি খবর পেয়েছি, ছবি দেখুন হোটেলের ছবি, ওই যে ওরা হোটেলে গেছে, পিটার হাসের কোনো ছবি দেখাইতে পারে নাই। মানে এই ব্যাটাও খবর রাখে না যে পিটার হাস বাংলাদেশে আছে না আমেরিকায় আছে। এই দুই সাংবাদিক নিজেদেরকে বড় বড় দায়িত্ববান সাংবাদিক বলে ভুয়া নিউজ দিয়া মানুষের মিসগাইড করে। এরা থাকে আমেরিকায়, পিটার হাস আমেরিকায় থাকে, দুটোই কিন্তু আমেরিকা থাকে, একটা থাকে নিউ ইয়র্কে, একটা কোথায় থাকে আমি জানি না। এরা কি খোঁজ নিতে পারে না? খোঁজ না নিয়ে এই কন্টেন্ট বানাইতেছে, কন্টেন্ট বানাই সয়লাভ করে দিতেছে। পিটার হাসের সাথে মিটিং করতেছে এনসিপির নেতারা। আরও অনেক ধরনের কথা উঠছে, এটা কি আবার 1-11 কোনো রাস্তায় যাচ্ছে কিনা, পিটার হাস কি আমেরিকার এজেন্টে আরেকটা নতুন কোনো ষড়যন্ত্র করতেছে কিনা, বিভিন্ন ধরনের আলোচনা সারা দিন সয়লাভ হয়ে গেছিল। কিন্তু ওই জুলাই ঘোষণার পর একটু স্থিমিত হয়েছে, আরও স্থিমিত হয়েছে।
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল ইলেকশনের ব্যাপারে, সেই ব্যাপারেও পরে আসতেছি, এই চ্যাপ্টারটাকে ক্লোজ করি। দেখেন এত আলোচনা হইলো, এখন টিভির মতো একটা টেলিভিশন রীতিমতো নিউজ করে দিল যে তার সাংবাদিক বলতেছে বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া যে ওনারা ভেতরে মিটিং করছেন, কি নিয়ে মিটিং হচ্ছে আমরা জানি না, এটা এখনও জানা যায়নি, তবে মিটিং হচ্ছে এটা শিওর। তারপরে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে টেলিফোনের আলোচনা, ভাই আপনারা কী করেন, ও বলছে না ভাই বেড়াইতে আসছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিএনপির মিছিল সহ, বিএনপির বিক্ষোভ সহ অনেক ঘটনা সারাদিন ঘটে গেছে। এটার অবস্থা হয়েছে কি জানেন, চিলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাতটা দিয়ে চিলের পিছনে দৌড়াইতেছি, তাই হয়েছে ভাই। তারপরে সন্ধ্যাবেলায় একটা খবর আসলো বাংলা ট্রিবিউন থেকে যে পিটার হাস বাংলাদেশেই নাই। এরপরে বলে একটু স্বস্তি পাইছে, তাও আবার অনেকে বিশ্বাস করতেছে না, বলতেছে এটাও চাপা না। এই নিউজ দেখার পর, এই বাংলা ট্রিবিউনের এই নিউজ দেখার পর আমি নিজে চ্যাট জিপিটির সাথে জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটি কি বলছে একটু আপনাদের আমি পড়ে শোনাই। It appears that Peter T. Haas is currently in the United States, serving as a strategic advisor for Accelerator Energy based in their Washington, D.C. office. He retired from the U.S. Foreign Service on September 27, 2024 after a 33 years diplomatic career. Among last lecture, there are some recent rumors claiming he might be in Bangladesh, especially Cox's Bazar, supposedly visiting a floating LNG project and meeting with political figures, but these were addressed and party officials stated there is no meetings. এটা চ্যাট জিপিটি বলছে। এখন আপনারা যদি বলেন বাংলা ট্রিবিউন মিথ্যা কথা বলছে, চ্যাট জিপিটি মিথ্যা কথা বলছে, তাহলে কিছু বলার নেই। চ্যাট জিপিটি সাধারণত কোনো নিউজ যদি না জানে তারা বলে দেয় আমি এই সম্পর্কে এই মুহূর্তে কিছু জানি না, পরবর্তীতে জানলে তোমাদেরকে জানাবো। তার মানে পিটার হাস 100% না, 1000% না, 1,000,000% উনি এখন আমেরিকাতে আছেন। তাহলে এই যে জিনিসটা রটাইলো কেন? আর এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বা হাসনাত আবদুল্লাহ সার্জিসরা আজকের এই দিনেই কেন কক্সবাজারে গেল? এটা একটা বিরাট প্রশ্ন। এইটা নিয়েও মানুষ বলা বলি করতেছে। তারা অ্যাকচুয়ালি এই যে জুলাই ঘোষণা, এটা তারা আগেই কাগজ পাইছে, তারা এই ঘোষণা দেখে স্যাটিসফাইড না, তারা এটাকে বয়কট করতে চাইছে। বয়কট করার জন্য ঢাকায় থাকলে হবে না। তারা যদিও বলছিল আমরা 3:30টার ফ্লাইটে ব্যাক করে যে হলে জয়েন করুম, আসলে তারা 3:30টার ফ্লাইটে আসে নাই, তারা ওইখানে জয়েনও করে নাই। সোজা কথা হইলো তারা এটাকে অ্যাভয়েড করার জন্য তারা কক্সবাজার চলে গেছে। এইটাও হইতে পারে, এটা নাও হইতে পারে। পিটার হাসের কথা বলে অন্য কারোর সাথে মিটিং করতে পারে। কিন্তু আমার দুঃখ লক্ষণ জায়গায় জানেন বন্ধুরা, এই যে শত শত কন্টেন্ট হলো পিটার হাসে নিয়ে, যে হাস বয়ে রয়েছে আমেরিকায়, আর এরা কক্সবাজারে গেছে, এইটা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। আজকের দিনে কেন গেল? আমি তো বললাম অভিমানে, আমার হিসাব হলো শুধু, এটা অনেকেরই হিসাব, অভিমানে তারা সেখানে চলে গেছে। এখন অভিমানটা কিসের আপনারা বুঝতে পারছেন। আজকে যে জুলাই সনদ ঘোষণা হয়েছে, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চারিদিকেই আসতেছে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলতেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই জুলাই ঘোষণাটা পরিষ্কারভাবে করতে পারেন না। উনি শুধু এই ঘোষণার মধ্যে একটি দলকেই দোষারোপ করে গেছেন, অন্যান্য দল কি ওই সময়ে এই বিগত 54 বছরে কোনো অপকর্ম করেন নাই? করছে তো, সেগুলো উনি অ্যাভয়েড করে গেছেন। এবং এইটার যে উনি বললেন যে পরবর্তী সরকার এসে এটার বৈধতা দিবে, তার প্রতিও কারো বিশ্বাস নাই। এনসিপি এটা আসলে মন থেকে মাইনা নেয় নাই। এবং নাহিদ ইসলাম গেছে, আপনারা বলতে পারেন তাহলে নাহিদ ইসলাম গেল ভাই, নাহিদ ইসলাম যাইবো না কেন? সে তো একটা দলের প্রধান, সে তো এটা অ্যাভয়েড করতে পারে না। তার মনের দুঃখ হয়তো বা মনেই রাখছে। এখন এইটা নিয়ে কি প্রতিক্রিয়া সামনে আসবে এটা আমাদের দেখতে হবে। কিন্তু সেই প্রতিক্রিয়া আসবার আগেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করে দিছে। 12 তারিখ না, তারিখ ঠিক না, নির্বাচনের একটা সময়সীমা বলে দিছে, রোজার আগেই করবার জন্য উনি নির্বাচন কমিশনকে বলবেন। মানে আপনার ইলেকশনের ইঞ্জিন হুইট করছে, মানে অনেকে হয়তো বুঝেন না। আপনারা তো আজকালকার জমানার মানুষ, দেখেন নাই, একসময় বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানের বলে কয়লার ইঞ্জিন ছিল।
এই যে ট্রেন যে টানতো না কয়লার ইঞ্জিন, এখনও আছে কিনা জানি না, আমাদের ময়মনসিংহে থাকতে পারে, ময়মনসিংহ থেকে যাইরা ঝাঞ্ঝাল যাইতো, নেত্রকোনা যাইতো, মোহনগঞ্জ যাইতো। সেই ইঞ্জিনটা যখন যে কোনো স্টেশনে যাইতো, যাওয়ার পরে যখন টাইম হয়ে যেত ছাড়ার, ইঞ্জিনটা তখন হুইট করতো, মানে হুইসেল দিত। তারপরে গাড়ি হুইট করছে, তখন মানুষজন দৌড়ে ট্রেনের কাছে চলে আসতো। তারপরে এই ইঞ্জিনের ড্রাইভার ওয়েট করতো, পিছনে যে গার্ড মহোদয় আছেন উনি সবুজ ঝান্ডা উড়াবে, উনি সবুজ ঝান্ডা উড়ালে উনি ওনার যাত্রা শুরু করবে, চুকচুক 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 করে যাওয়া শুরু করবে। ওই যাওয়া শুরু করবার আগেও আরেকবার হুইট করে, মানে আরেকবার ইঞ্জিনে আপনার হুইসেল দেয়, ও করে একটা হুইসেল দেয়। এটা অনেক সুন্দর, যারা দেখেননি তারা মিস করছেন। এর কিছু ডামি অবশ্য বিভিন্ন জায়গায় আছে, ভারতে এখনও পর্যন্ত আছে, কয়লার ইঞ্জিন চলে, কয়লা দিয়ে চলে, কালো রঙের ইঞ্জিন। এই ইঞ্জিনটার কাম হলো আগায় নিয়ে যাওয়া। আমরা যদি আমাদের ইলেকশনটাকে এই ট্রেনের ইঞ্জিনটা ধরি, ইঞ্জিনটার কাম তো হইল এখন আগায় নেওয়া যাওয়া। গার্ড মহোদয় সিগন্যাল দিয়ে দিবে। ইঞ্জিন যদি আমরা ধরি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি বলে দিয়েছে ইলেকশন হবে, আর পিছনে গার্ডের জন্য ওয়েট করতেছি। গার্ড হলো আমাদের চিফ ইলেকশন কমিশনার, উনি সিগন্যাল দিলেই ইলেকশন শুরু হয়ে গেল, মানে তফসিল ঘোষণা হবে। তারপরে কি হবে, ইঞ্জিনটা যে যাবে, ড্রাইভার কিন্তু সামনের দিকে দেখবে যে সামনের দিকে চালাইবার সময় কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, তার মানে কোথাও পাটাতন খুলে ফেলাইছে কিনা বা কোনো স্ক্রু ড্রাইভার সব ঠিকঠাক আছে কিনা, এটা উনি দেখা ধীরে ধীরে ইঞ্জিন দিয়ে আগায় যায়। এখন রাস্তায় যদি যায়, উনি দেখে দূরে ওইখানে একটা গন্ডগোল হচ্ছে বা ওইখানে একটা জটলা হচ্ছে বা ওইখান থেকে পাটাতন উঠে নিয়ে গেছে, তো ইঞ্জিন তো চলবে না, গাড়ি থাইমা যাবে। অনেকেই বলতেছেন প্রফেসর সাহেব বলেছে ইলেকশন দিয়ে দিলাম, ইলেকশন হবে, এখন তফসিলও হবে। এরপরে যদি আমরা রাজনৈতিক যারা আছি মহল, যারা রাজনীতি করি, যারা ইলেকশন করব, তারা যদি ঠিক মতো ইঞ্জিনের রাস্তা করে দিতে না পারি, রাস্তায় চলার জন্য রাস্তার যে রেল লাইন, পাটাতন, স্ক্রুড্রাইভার সব ঠিকঠাক করে রাখতে না পারি, ইঞ্জিন কিন্তু ভাই যাইব না। বুঝতে পারছেন কি বললাম? বললাম এইটা যে ইলেকশন ডিক্লারেশন উনি দিয়ে দিল, মানে ধরেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে সব কিছু ঠিকঠাক থাকবে। এখন যদি ইলেকশন করবার আগে, ইলেকশন শুরু হইবার আগেই বা তফসিল ঘোষণার পরেই যদি একটা রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয়ে যায় দেশে, এই ইলেকশনের নমিনেশন নিয়ে মারামারি, কাটাকাটি, ধরাধরি, মিছিল, এইখানে ওইখানে খুন খারাপি, তাহলে তো সেই ট্রেনটার মতো অবস্থা হবে। ট্রেনের সামনে যদি মসৃণ রাস্তা না থাকে, তাহলে তো ইঞ্জিন এগোবে না। ঠিক তেমনই সামনে যদি আমরা রাজনীতিবিদরা বা বাংলাদেশের মানুষ যদি এই ইলেকশনটাকে সাদরে গ্রহণ করে সুন্দর একটা মসৃণ রাস্তা ঠিক করতে না পারি, তাহলে ভাই ইঞ্জিন আগাবে না, যতই হুইট করুক ইলেকশন হবে না। এটা খেয়াল রাখতে হবে সবার। এখন এটা খেয়াল রাখবার জন্য কি দরকার? সবার ঐকমত্য দরকার। সবার ঐকমত্য কি হয়েছে? আমার তো মনে হয় আরও ঝামেলা কালকের থেকে বা আজকের থেকে আপনারা পাইবেন, যখনই জামাত ইসলাম বলবে আমরা তো পিআর পদ্ধতিতে ইলেকশন চাইছিলাম। পিআর পদ্ধতিতে ইলেকশন তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম কোনো ঘোষণা দেয় নাই। আবার যদি পিআর পদ্ধতিতে ইলেকশন দেবার ঘোষণা প্রফেসর ইউনূস জামাতের চাপে পড়ে বা এনসিপির চাপে পড়ে দেয়, তাহলে বিএনপি বলবে নো, আমরা তো পিআর পদ্ধতি চাই না। এই শুরু হইল গণ্ডগোল। এছাড়াও এই ইলেকশনটা বন্ধ করার জন্য তৃতীয় একটা শক্তি আছে, সেটা আপনারা জানেন। কোনো শক্তি চাইলে প্রপার একটা ইলেকশনে আর দেশটা ভালোভাবে চলুক, সেই তৃতীয় শক্তি তাদের চেষ্টা চালায়া যাবে। তার কিছু আলামত আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে আজকেই দেখতে পাচ্ছেন। শিবিরের সাথে ছাত্র ইউনিয়ন যারা করেন তাদের সাথে, এই ছাত্র ইউনিয়ন এতদিন কোথায় ছিল ভাই? আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানেন? আন্দোলনের সময় ছাত্র ইউনিয়নের কোনো বড় নেতা মারা গেছে, ছাত্র ইউনিয়নের কোনো দল মিটিং করছে, এই ধরনের ঘটনা আমার চোখে পড়ে নাই। যদি আমিও ভুল না করে থাকি, আপনারা যদি কেউ দেখা থাকেন কমেন্ট একটু জানেন। ছাত্র ইউনিয়নের নাম তো আমরা ভুলেই গেছিলাম। হ্যাঁ, সিপিবির নাম শুনছি। সেই ছাত্র ইউনিয়ন আজকে শিবিরের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিরাট হট্টগোল শুরু হয়েছে। এই যে হট্টগোলের শুরু, এইভাবে যদি হট্টগোল করতে থাকেন, এইভাবে যদি একটা দলের পিছনে একটা দল লেগে থাকে, একটার সাথে যদি একটা সমস্যা হয়ে থাকে, একটার সাথে যদি একটা প্রতিবাদ মিছিল, এই মিছিল, ওই মিছিল, গণমিছিল, তারপর হরতাল, এইগুলো হইতে থাকে, তাহলে কিন্তু ওই যে ইঞ্জিন হুইট করছিল, ইঞ্জিন কিন্তু আগাইবে না, ইঞ্জিন থাইমা যাবে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমরা কেউই চাই না
দেশে আবার নতুন করে কোনো গণ্ডগোল হোক আমরা চাই না। এই জন্য চাই না যে অনেক কষ্টের পর, অনেক সাধনার পর একটা স্বৈর শাসনকে হটায় দিয়া নতুন একটা সরকার আসছে। ইউনূস সাহেব এতদিন চালাইছে, তার সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, তার বদনাম করছেন। এখন কিন্তু ইউনূস স্যার বল খান মাঠে দিয়া দিছে, তাই না? এখন বল নিয়ে আপনারা খেলেন, এনসিপি, জামাত, ইসলামী ঐক্য, বিএনপি সবাই খেলেন। যার পায়ে বল থাকবে সেই তো জিতবেন। আপনারা খেলাধুলা করবেন। আপনারা যদি খেলাধুলা করতে যেয়ে পাও ভাইয়া ফেলার, রেফারির দোষ দিতে পারবেন? ইউনূস সাহেবরে বলতে পারবেন যে আপনার জন্য আমার পাউটা ভাঙছে? না, ইউনূস সাহেবের জন্য এটা বলতে না পারেন, এর জন্য উনি আজকে ইলেকশনটা দিয়ে দিছে। এখন আপনাদের দায়িত্ব, বল আপনাদের কাছে দিছে মাঠে, আপনারা লাথা যেদিকে বল দেওয়া যেতে পারেন। এই লাথের মধ্যে যদি কেউ হাড্ডি ভেঙে দেন, কারোর মাথা ভাঙিয়ে দেন, কারোর জার্সি ধরে টান মারেন, তাহলে কিন্তু আবার ইউনূস স্যার ওইখানে বসে বসে হাসবে। এবং ওই যে তৃতীয় শক্তির কথা বললাম, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠবো, তারা আইসা সেই ইঞ্জিনটাকে আবার থামায় দেবো। ইঞ্জিন যতই হুইট করুক, ইঞ্জিন আগাইতে পারবে না। সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নমিনেশন নিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। নমিনেশন নিয়ে যদি এমন কিছু না হয় যে এক জায়গায় একজনকে নমিনেশন দেওয়া হলে আরও 5 জন এসে সেটার বিরুদ্ধে আন্দোলন করে খুনাখুনি রাহাজানি করবে, এইগুলা করলেও ইঞ্জিন এগোবে না। ইউনূস সাহেবের ডিউটি শেষ। এখন ইউনূস সাহেবের কী বদনাম করবেন বলেন? এখন তো কইতে পারবেন না কেউ, না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যাইব না জীবনও, উনি জোর করেও থাকবো, জীবনও ইলেকশন দিব না। সেই ঘুরে বাড়ি দিয়ে দিছে সবাই, সবার মুখ কালা করে দিছে যারা বলতেন যে প্রফেসর ইউনূসের জীবনও যাইব না, প্রফেসর ইউনূস এনে 8 ঘাট বেন্দা বসছে। কেউ কেউ তো বলতেও আসছিলেন যে প্রফেসর ইউনূস নাকি যেটা পায় সেটা সহজে ছাড়ে নাই। মাসুদ কামাল সাহেবই বলছে, কোনো গল্পে আমরা শুনছি। দেখলেন তো মাসুদ কামাল সাহেব, উনি কিন্তু ইলেকশন দিয়ে দিছে। এখন আপনি যে দল সাপোর্ট করেন বা আমি যে দল সাপোর্ট করি, সবাই বলেন যে ইলেকশন তো দিয়ে দিছে, ইলেকশনটা আগায় নিয়ে যাওয়ার জন্য সেই পরিবেশ পরিস্থিতি আপনারা সৃষ্টি করেন। নইলে কিন্তু এই যে ইলেকশনের ট্রেন, নির্বাচনী ট্রেন, এটা চলবে না। এরপরে যে সমস্যাটা হবে সেটা হবে আরও ভয়াবহ। তাহলে আপনারা তো ইউনূস সাহেবের দোষ দিতে পারবেন না, কারণ ইউনূস সাহেব তো বলবে আমি তো দিয়েই দিয়েছিলাম ইলেকশন, আপনারা ইলেকশন ধরে রাখতে পারেন নাই, আপনারা ইলেকশন ঠিক মতো করতে পারেন নাই, আপনারা খুন খারাপি রাহাজানি নিজেরা করছেন, হরতাল মিছিল করছেন, আমি কি করব? আমার তো কোনো দোষ নাই, আমি তো ইলেকশন দিয়েই দিছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।